আইবেরিয়ান পেনিনসুলা। এইটার নাম শুনলেই আপনার মাথায় স্পেন আর পর্তুগালের নাম আসার কথা। কিংবা যদি আপনি হিস্টোরি এনথুজিয়াস্ট হন তাহলে প্রায় 800 বছর কাছাকাছি সময়ের উমাইয়াদের মুসলিম শাসনের কথা মাথায় আসতে পারে। ইতিহাসে অসংখ্য সাম্রাজ্যই এই আইবেরিয়া কন্ট্রোল নেওয়ার চেষ্টা করেছে বা কন্ট্রোল নিয়েছে। সেই লিস্টে রোমান এম্পায়ার, উমাইয়াদ খিলাফত, ব্রিটিশ কিংবা ফ্রেঞ্চদেরও নাম আসবে। আর আজকের দিনে এসে সেগুলোর বেশিরভাগই অতীত হলেও এই পেনিনসুলার ছোট্ট এক জায়গা এখনো কিন্তু ভিনদেশীদের হাতেই। কারণ ঠিক এই জায়গাটা এখনো একটা ব্রিটিশ অঞ্চল। এখানে আছে প্রায় 6 স্কোয়ার কিলোমিটারের একটা বড় পাহাড় যার নাম জিব্রাল্টার। আর এইটাকেই ব্রিটিশ কিংবা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড জাস্ট দ্য রক নামেও সম্বোধন করে। এটা কেন এখনো ব্রিটিশ অঞ্চল? এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, এটা স্ট্র্যাটেজিক লোকেশন, বোথ মিলিটারি পারপাসে আর ইন্টারন্যাশনাল ট্রেডে, প্লাস ট্যুরিজমে ইম্পর্টেন্স আর অবশ্যই পলিটিক্যাল সিম্বলিজম। এই জিব্রাল্টার নামটাও কিন্তু একজন মুসলিম কমান্ডার তারিক ইবনে জিয়াদের নাম অনুসারেই করা। আর এই জায়গাটা এতটাই হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট যে ইতিহাস ছাড়িয়ে গ্রিক মিথোলজির সব থেকে ফেমাস ক্যারেক্টারগুলোর মধ্যে একটা হারকিউলিসের সাথেও এই জিব্রাল্টারের একটা কানেকশন আছে। আর একেবারে রিসেন্ট কথা বললে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ও এর গুরুত্ব কতটা বেশি সেটাও টের পাওয়া গিয়েছিল। আজকের ভিডিওতে আমরা তাই এই জিব্রাল্টারের ইতিহাস আর এটার স্ট্র্যাটেজিক লোকেশন কেন এতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে কথা বলবো। আর তার সাথে এই 2024 সালে এসেও কেন এবং কিভাবে ব্রিটিশরা তাদের এই ওভারসিজ টেরিটরি ধরে রেখেছে সেটা নিয়েও কথা হবে। শুরুটা চলুন হিস্ট্রির আগেও মিথোলজি দিয়ে শুরু করি। হারকিউলিস বা হিরাক্লেস, এই নামটা শোনেন নাই এমন কাউকে পাওয়া যাবে না, কিন্তু তার সাথে যে এই জিব্রাল্টারের কানেকশন আছে এটা কি জানতেন? আর এই কানেকশনটার জন্য এই জিব্রাল্টারের ঠিক উল্টো পাশে যেতে হবে। জিব্রাল্টারের দ্য রকের উল্টো দিকে অনেকটা একই উচ্চতায় দাঁড়িয়ে আছে আরেকটি পাহাড় যার নাম মন্টে হাকো বা পরবর্তীতে জাবেল মুসা। রোমান সোর্স অনুযায়ী তারাও বিশ্বাস করত হারকিউলিসের গার্ডেন অব দ্য হেসপেরিডস যাওয়ার পথে একটা বিশাল পর্বত এসে পড়ে। আর এই বিশাল পর্বত পার হওয়ার বদলে হারকিউলিস তার শক্তি ব্যবহার করে এই পর্বতটার মাঝখান থেকে ভেঙে 2 ভাগ করে দেয় আর সেখান থেকে যাওয়ার জন্য একটা পথ বানিয়ে নেয়। এই 2 ভাগেরই একটা হচ্ছে জিব্রাল্টার আর অন্যটা জাবেল মুসা। আর একই সাথে এই 2 পাহাড়কে বলা হয় পিলার্স অফ হারকিউলিস। খুবই উইয়ার্ড, রাইট? অবশ্য যারা গ্রিক মিথোলজি নিয়ে টুকটাক জানেন তাদের জানার কথা, এর থেকেও অনেক উইয়ার্ড কাজকাম কিন্তু গ্রিক মিথোলজিতে হয়ে থাকে। কিন্তু এর থেকে অদ্ভুত হচ্ছে রেনেসা শুরু হওয়ার আগ পর্যন্ত এটা নিয়ে একটা বিশ্বাস ছিল পুরো ইউরোপে। এটাকে বলা হতো নে প্লাস আলট্রা, যার ইংরেজি অর্থ নাথিং ফার্দার বিয়ন্ড। অর্থাৎ এই 2 পাহাড়ের সীমানাটাকেই নাবিকদের জন্য একটা ওয়ার্নিং হিসেবে ছিল যে এর থেকে বেশি ওয়েস্টে আর না যাওয়ার। তার মানে জাস্ট কত সময় মানুষেরা এই বিশ্বাসেই কাটিয়েছিল, জাস্ট চিন্তা করেন। অবশ্যই মিথোলজিগুলো শুনতে বেশ ইন্টারেস্টিং হলেও আমরা এবার আসল হিস্ট্রিতে আসি। বলেছি জিব্রাল্টারের নামের সাথেই জড়িয়ে আছে আইবেরিয়ান হিস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ মুসলিম মিলিটারি কমান্ডার তারিক ইবনে জিয়াদের নাম। তিনি খুবই সামান্য সংখ্যক আর্মি নিয়ে 711 সালে মরক্কো থেকে সমুদ্র পথে রওনা দেন আইবেরিয়া জয়ের উদ্দেশ্যে। আর তার আর্মি এসে ল্যান্ড করে আজকের দিনের জিব্রাল্টারে। সংখ্যায় তার কাছে ছিল প্রায় 300 আরব সৈন্য এবং 10,000 বারবার সম্প্রদায়ের সৈন্য। আর অন্যদিকে সেই সময় স্পেনের রাজা রড্রিকের কাছে রেডি ছিল প্রায় 1 লক্ষ সৈন্যের আর্মি। মুসলিমরা জিব্রাল্টারে ল্যান্ড করার পরই এই খবর পাঠানোর সাথে সাথেই কমান্ডার তারিফ বিন মালিকের নেতৃত্বে আরও 7,000 ক্যাভেলরি যোগ দেয় তাদের সাথে। কিন্তু তারপরেও কিন্তু তাদের সৈন্য সংখ্যা স্প্যানিশদের তুলনায় খুবই নগণ্য ছিল। আর এই সময় নাকি তার সৈন্যদের মধ্যেই সেকেন্ড থটস আর নার্ভাসনেস আসা শুরু করে। আর এ থেকেই তারিক ইবনে জিয়াদ অর্ডার দেয় তারা যেই জাহাজগুলোতে করে এখানে এসেছে সেগুলো পুড়িয়ে ফেলার জন্য। আর তারপর তিনি একটা ঐতিহাসিক ভাষণ দেন যা সারমর্ম অনেকটা এমন ছিল যে আমাদের সামনে শত্রু আর পেছনে সমুদ্র, অর্থাৎ আমাদের আর পিছিয়ে গিয়ে বেঁচে থাকার কোনো অপশন নেই। একমাত্র পথ শত্রুর সাথে যুদ্ধ করে জয়ী হওয়া, আর না হলে ওখানেই মৃত্যুবরণ করা। এই 2 পক্ষেরই গাউডালেটেতে যুদ্ধক্ষেত্রে দেখা হয়। আর সেই প্রথম ক্ল্যাশেই রাজা রড্রিক হারেন এবং মৃত্যুবরণ করেন। আর তারপর তার বিশাল আর্মির সাথে সাথেই একেবারে ছন্নছাড়া হয়ে যায়। তোলেদো শহরের দিকে তারা ফিরে গিয়ে একত্রিত হওয়ার চেষ্টা করে। আর সাথে সাথেই তারিক ইবনে জিয়াদ নিজের সৈন্যদের 4 ভাগে ভাগ করে তাদের পেছনে ছোটা শুরু করে। একটা রেজিমেন্ট ক্যাপচার করে কর্দোবা, একটা মার্কিয়া আর অন্যটা সারাগোসা। আর সর্বশেষ তারিক ইবনে জিয়াদ নিজেই যান তোলেদোতে। শহরটা তার কাছে আত্মসমর্পণ করে আর স্পেনে বীজ বোনা হয় মুসলিম শাসনের। আর তারপরেই তারিক বিন জিয়াদ যেখানেই তার আর্মি নিয়ে প্রথম ল্যান্ড করেছিলেন তার নাম দেওয়া হয় জাবেল তারিক, অর্থাৎ তারেকস মাউন্টেন বা তারিকের পর্বত।
আর এই জাবেল তারিকটারই পরবর্তীতে একটা স্প্যানিশ আর অ্যাংলোফাইড ভার্সন হচ্ছে আজকের দিনের জিব্রাল্টার। এখন এই নামের ভার্সনটা যেমন পরবর্তীতে অ্যাংলোফাইড হয়েছে, তেমনই কিন্তু এখানে ইতিহাসের মধ্যেও ইংলিশরা পরবর্তীতে এসেছিল। মুসলিমরা সেই 711 সালে এখানে ল্যান্ড করার পর থেকে প্রায় 800 বছরের কাছাকাছি সময়ে এটা কন্ট্রোল করেছিল। আর আপনারা জানেন মুসলিমদের কাছ থেকে আইবেরিয়া পুনরুদ্ধার করার জন্য এর পরপরই শুরু হয় রিকনকুয়েস্তা। 13 থেকে 1400 সালের পরপর বেশ শক্তিশালী হয়ে উঠতে থাকে। আর এ থেকেই 1462 সালে মুসলিমরা এই জাবেল তারিখ থেকে নিজেদের কন্ট্রোল হারায়। আর 1501 সালে কুইন ইজাবেলা দ্য ফার্স্ট জিব্রাল্টারকে নিজের রাজ্যের অন্তর্ভুক্ত করে। বাট এরপরই কিন্তু আমাদের অতি প্রিয় ব্রিটিশ এম্পায়ারের এই সিনে এন্ট্রি নেওয়ার পালা। সালটা 1704। স্পেনের সিংহাসনে কে বসবে এইটা নিয়ে প্রায় 3 বছর ধরে ইউরোপে চলছে স্প্যানিশ ওয়ার অফ সাকসেশন। একদিকে আছে ফ্রেঞ্চ আর স্প্যানিশ অ্যালায়েন্স, আর অন্যদিকে ব্রিটিশ, ডাচ, পর্তুগিজ। 4 আগস্ট ব্রিটিশ অ্যাডমিরাল জর্জ রুক তার সাথে ডাচ ফ্লিট নিয়ে জিব্রাল্টারের ফোর্টের সামনে অবস্থান করে। অত্যাধুনিক ব্রিটিশ নাভাল ট্যাকটিসে ভোরবেলা থেকে 5 ঘন্টা ধরে প্রায় 15,000 কামানের গোলা ফায়ার করা হয়। আর দুপুরের আগেই ব্রিটিশ আর ডাচ সৈন্যরা ঠিক সেখানেই ল্যান্ড করে যেখানে প্রায় 1000 বছর আগে তারিক বিন জিয়াদ তার আর্মি নিয়ে এসেছিল। আর তাদের সামনে স্প্যানিশরা এইবারও ধরাশায়ী। ব্রিটিশ এম্পায়ার জিব্রাল্টারের ওপর প্রথম দখল আনে। আর এই যুদ্ধ কিন্তু এরপর আরো প্রায় 10 বছর ধরে চলেছিল, কিন্তু এই পুরো সময়ে ব্রিটিশরা জিব্রাল্টার একবারের জন্য হাতছাড়া করেন। আর এ থেকেই 1713 সালে স্প্যানিশ অফ সাকসেশন শেষে ট্রিটি অফ উলট্রেক্ট সাইন করা হয় আর জিব্রাল্টারকে ব্রিটিশদের হাতে অফিসিয়ালি দিয়ে দেওয়া হয়। আর তারপর থেকেই আজ পর্যন্ত এই জিব্রাল্টার ব্রিটিশ এম্পায়ারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে যায়। এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথমত, এই পোর্টে কন্ট্রোল পাওয়ার জন্য ব্রিটিশরা মেডিটেরেনিয়ান সিতে কোন জাহাজ ঢুকবে আর কোন জাহাজ বের হবে সেটা নিয়ন্ত্রণ করতে শুরু করে। অটোমানরা যেমন ব্রিটিশদের বা অন্যান্য ইউরোপীয়দের ইস্তানবুল ব্যবহারের উপর লিমিটেশন দিয়েছিল, ব্রিটিশরাও তেমনি তাদের আটলান্টিক মহাসাগরে অ্যাক্সেস লিমিটেড করে দিতে থাকে। এমনকি এই সময় এইটাও বলা হতো যে হুএভার কন্ট্রোলস জিব্রাল্টার কন্ট্রোলস অ্যাক্সেস টু দ্য মেডিটেরেনিয়ান সি অ্যান্ড দ্য পোর্টস। এছাড়াও প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এই জিব্রাল্টার খুবই গুরুত্বপূর্ণ একটা লোকেশন ছিল। এটা সে সময় একটা ফরওয়ার্ড অপারেটিং বেস হিসেবে কাজ করে, যেখানে এসে ইউএস আর ব্রিটিশ যুদ্ধ বিমান আর জাহাজগুলো রিফুয়েলিং করতে পারত আর তারপর তাদের টার্গেটের দিকে ফুল অ্যাগ্রেশনে আগাতে পারত। আর আজকের দিনেও সুয়েজ ক্যানাল হয়ে ইউরোপীয় যে কোনো বাণিজ্যিক জাহাজের এশিয়ার দিকে যাওয়ার আগেই কিন্তু এই জিব্রাল্টার দিয়েই পাস করতে হয়। আর এই ভূমধ্যসাগরে এন্ট্রি এবং এক্সিট নেওয়া জাহাজগুলোকে পুরোপুরি কন্ট্রোল করার অ্যাবিলিটি কিন্তু ইউকে রাখে। যদিও তাদের দরকার হয় নাই কখনো রিসেন্ট পাস্টে এটা ইউজ করার, বাট যদি কখনো ক্রাইসিস মোমেন্ট আসে বা ব্রিটিশদের যদি কারোর সাথে কোনো ক্ল্যাশে চলে যায়, তাহলে তাদের কিন্তু অ্যাবিলিটি আছে এই জায়গার ট্রেডটা পুরোপুরি আটকিয়ে দেওয়ার কিংবা হয়তো বা একটু হলেও স্লো করে দেওয়ার। সো দ্যাট ওয়াজ দ্য হিস্ট্রি অফ জিব্রাল্টার। কিন্তু আপনার এখন মনে হতেই পারে সেই 1713 সালে ব্রিটিশরা এটা পেলো, আর তারপর থেকে কি স্প্যানিশরা এতটাই ভালো যে তারা সেই ট্রিটিটার ওপর সম্মান করে একবারও চেষ্টা করে না জিব্রাল্টারকে আবার দখল নেওয়ার? কজ পাশে এত বড় এরিয়া স্পেনের, আর তারা যে অতটুকু একটা জায়গা ব্রিটিশদের রেখে দিয়েছে যে জায়গাটা আবার এতটা ইম্পর্টেন্ট। দ্য অ্যান্সার ইজ নো। স্প্যানিশরা আসলে এতটাও ভালো না। তারা চেষ্টা একবার করে নাই, বহুবার করেছে, বাট অল দ্য টাইম দে ফেইলড। 1726 সালেই তারা এই ট্রিটি ভেঙে জিব্রাল্টার আক্রমণ করে, আর না পেরে আবারও 1727 সালেই আর একটা শান্তি চুক্তি করে। আর এরপর 1779 সালে হয় আরও একটা চেষ্টা। আর এইটাকেই এখন পর্যন্ত জিব্রাল্টার নেওয়ার জন্য সবথেকে ডেসপারেট অ্যাটেম্প্ট বলা হয়। আর এই কারণে এইটার নাম দ্য গ্রেট সিজ অফ জিব্রাল্টার। আর এইটা প্রায় 4 বছর ধরে চলে। ব্রিটিশদের সৈন্য সংখ্যা কম থাকলেও তারা জিব্রাল্টারের নিচের টানেল সিস্টেম আর সমুদ্রে নিজেদের নেভি ব্যবহার করে শেষ পর্যন্ত এইবারও জিতে যায়। অর্থাৎ স্প্যানিশরা সেইবারও ফেল। অর্থাৎ মিলিটারি মাইটের দিক থেকে স্প্যানিশরা সহজ কথায় ব্রিটিশদের কাছ থেকে কিন্তু পেরে ওঠে নাই এই অঞ্চলটা নেওয়ার জন্য। এ থেকেই তারা বহু বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন ব্রিটিশরা তাদের কলোনিগুলো ছেড়ে দিচ্ছে তখন আবারও চেষ্টা চালায়। বাট এইবার মিলিটারি ইনভেশন না চালিয়ে তারা চেষ্টা করে ডিপ্লোমেসির। আর এবার তারা জিব্রাল্টারের মানুষকেই ডিসাইড করতে দেয় যে তারা কাদের সাথে থাকবে, ব্রিটিশ নাকি স্প্যানিশ। আর একই পেনিনসুলায় থাকার পরেও 1968 সালে হওয়া রেফারেন্ডামে 12,762 ভোট পড়ে ব্রিটিশদের সাথে থাকার পক্ষে, আর স্প্যানিশদের সাথে যোগ দিতে চায় মাত্র 44টা ভোট। এরপর আবারও 2002 সালে একইভাবে ভোট হয়, বাট সেইবারও রেজাল্ট সিমিলার। আর হয়তোবা ফিউচারও জিব্রাল্টারের জন্য ভোটাভুটি বা ইনভেশন চলতেই থাকবে। বাট ব্রিটিশরা যে এই অঞ্চলের উপর এত বছর ধরে যথেষ্ট ভালো গ্র্যাব নিয়ে ফেলেছে, আর সেখানে সাধারণ মানুষেরাও নিজেদের এতদিনের ব্রিটিশ ভাবতেই শুরু করেছে, সেটা এখন বলাই যায়। সো এইটা ছিল জিব্রাল্টারের ভিডিও। প্রথমত এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক্যালি, যদিও অতটা ইউজ করা হয় না, বাট তাও এর সিগনিফিকেন্স আছে। আর হিস্টোরিক্যালিও এর প্রচুর ইতিহাস আছে। অলমোস্ট সবগুলো এম্পায়ারই এটা কন্ট্রোল নিতে চেয়েছে, সেই কারণে আমার মনে হয়েছিল যে এইটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত, আপনাদের ভালো লাগবে হয়তোবা।
তো জানান কেমন লাগলো। আর এছাড়াও এটা নিয়ে ভিডিও বানাতে গিয়ে ইতিহাসের মধ্যে অনেক ঘটনা চলে এসেছে, যেমন মুসলিমদের আইবেরিয়ান কনকোয়েস্ট বা আবার ওই দিক থেকে স্প্যানিশদের আবার রিকনকুইস্তা, এই প্রত্যেকটা নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও বানানো যায়। তো এগুলো নিয়ে যে আমার ভিডিও বানানো যদিও প্ল্যান আছে, বাট তারপরেও যদি আপনারা চান এখনই বানাই তাহলে অবশ্যই কমেন্টে লিখে যান। এনাফ মানুষজন যদি কমেন্টে বলেন যে এটা নিয়ে ভিডিও বানানো, কোন টপিকটা নিয়ে ভিডিও বানালে বেটার হয় আগে, তো সেটা নিয়ে আমি ভিডিও বানাবো হয়তো খুবই তাড়াতাড়ি। তো কমেন্ট অবশ্যই করেন। এছাড়াও এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, অ্যান্ড অন্যান্য যে কোনো ধরনের টপিক আপনারা সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে। তো আমি সবগুলোই দেখবো। দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ আ গুড উইক, গুড বাই।